আসসালামু আলাইকুম। নারী ইস্যু নিয়ে ৩টি ঘটনার অবতারণা আজকে এই আলোচনায় করব। প্রথমটি হচ্ছে বনশ্রীতে এক নারী সাংবাদিক, তাকে হেনস্থা করা হয়েছে। আবার কারওয়ান বাজারে সেখানেও এক গণমাধ্যম কর্মী নারী, তাকেও হেনস্থা করা হয়েছে বা তাকে সাজেশন দিতে যেয়ে এক ধরনের হেনস্থার পরিস্থিতি তৈরি করা হয়েছে। আরেকটা হচ্ছে এক গৃহকর্ত্রী, অর্থাৎ স্ত্রীকে তার স্বামী পারিবারিক কারণে নির্যাতন করে তাকে মাটিতে ফেলে রেখেছে। এই ৩টি ইস্যু নিয়ে আলোচনায় মুখর থাকবো আজকে এই পুরোটা পর্ব জুড়ে। বন্ধুগণ, নারীদের অনেক সমস্যা আছে, এতে কোনো সন্দেহ নেই। অনেক সমস্যা আছে, তাদেরকে কন্ট্রোল করা খুব কঠিন, সেটা আমরা সবাই জানি, বিশেষ করে যারা বিবাহিত পুরুষ। আর বিবাহিত ছাড়াই বা কম কিসে, যারা প্রেম করছেন অথবা প্রেম ছাড়াই যারা বাবা মার সাথে আছেন, ভাই ভাবিকে দেখছেন, পড়শিদের দেখছেন, তাদের অনেক অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা হচ্ছে। সেটা হচ্ছে নারীকে কন্ট্রোল করা এত কিন্তু সহজ নয়, সে যে পর্যায়েরই হোক। অর্থাৎ নারী তো নিজের স্ত্রী হতে পারে, বান্ধবী হতে পারে, বোন হতে পারে, মা হতে পারে, ভাবি হতে পারে, শালিকা হতে পারে, কলিগ হতে পারে, টিচার হতে পারে, যেই হোক না কেন, যে রোলেই সে থাকুক না কেন, নারীকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। কিন্তু পুরুষ হিসেবে আমাদের তো দায়িত্ব আছে কন্ট্রোল করার চেষ্টা করা। এই ৩টি ঘটনা নিয়ে কথাগুলো বলবো, তার আগে এই বলা যায় যে একটা ভূমিকা দিলাম। এর সাথে যুক্ত করে বলে যে নারী এই যে একটু বাঁকা, সেটা তো কোরআন সুন্নাহতে বলা হয়েছে। নবী রাসূলদের যে স্ত্রীগণ, তারাও কিন্তু একটু বাঁকা ছিলেন, যদিও তারা সতী সাধ্বী এবং তাদের যে ইবাদতের স্তর, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, অনেক উঁচুতে, তাদের সাথে তুলনা নেই আমাদের সাধারণ রমণীদের। কিন্তু যেহেতু নারী নিয়ে আলোচনা, সুতরাং এখানে এই তথ্যগুলোর প্রয়োজন আছে। এবং বলা হয়েছে যে হাওয়াকে যখন তৈরি করা হয়, তখন আদম তার পাঁজরের বাঁকা যে হাড়, সেই হাড় দিয়ে কিন্তু তৈরি করা হয়। বলা হয় এই কারণেই নারী কিছুটা স্বভাব চরিত্রে, কথাবার্তায় একটু বাঁকা। সেজন্য তাদেরকে ধৈর্যের সাথে কন্ট্রোল করতে হয়, বোঝাতে হয়, এবং এটা চলমান থাকে যে পর্যন্ত আপনার মৃত্যু না হচ্ছে, চলমান রাখতে হয়। এখন বনশ্রীর ঘটনা। বনশ্রীতে ওই সাংবাদিক, নারী সাংবাদিক, তিনি পত্রিকায় কাজ করেন, অনেক অভিজ্ঞতা আছে। তিনি তার বাবার সাথে ছিলেন এবং সম্ভবত বাবা বাজার করছিলেন বা কোনো একটা কেনাকাটায় ছিলেন, বাবাকে সাহায্য করতে তিনি পাশে ছিলেন। তিনি বলছিলেন যে বাবার যথেষ্ট বয়স হয়েছে, সুতরাং বাবাকে হেল্প করার জন্য তিনি বাবার ব্যাগগুলো যেন ধরতে পারেন, বাজারের ব্যাগগুলো বা মার্কেট করার পর পণ্যের ব্যাগগুলো ধরতে পারেন, সেই জন্য তিনি বাবাকে সহায়তা করার জন্য সাথে ছিলেন। এই অবস্থায় বাবা উপস্থিত আছে, এই অবস্থায় একজন লোক মধ্য বয়স ছাড়িয়ে প্রৌঢ়ের দিকে যাচ্ছে, এমন বয়সী এক লোক, তিনি ওই নারীর বুকের দিকে, অর্থাৎ বক্ষদেশের দিকে তাকিয়েছিলেন এবং এমনভাবেই তাকিয়েছিলেন বা তাকাচ্ছিলেন যেটা ওই নারীর খারাপ লেগেছে এবং তিনি অস্বস্তি বোধ করছিলেন। তিনি বারবার হয়তো ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছিলেন, বা তার হয়তো এক্সপ্রেশনে রাগ দেখিয়ে বা তিরস্কার, ধিক্কার দেখিয়ে হয়তো তিনি বোঝানোর চেষ্টা করছিলেন যে এইভাবে তাকানো ঠিক নয়। কিন্তু ওই মধ্যবয়স্ক ছাড়িয়ে প্রৌঢ়ের দিকে যাওয়া লোকটি সেটা তো বোঝার চেষ্টা করছিলেনই না, বরং তিনি আরও, যখন এই নারীটি বললেন যে আপনি এইভাবে তাকাচ্ছেন কেন,
বা আপনি এরকম আচরণ করছেন কেন, তখন ওই লোকটি এই নারীর সাথে খারাপ আচরণ করে, অথচ পাশেই তার বাবা, এবং তাকে বলে যে এইরকম বেলাল্লাপনা হয়ে ঘুরছে। তারপর ড্রেস নিয়ে কথা বলে এবং একটা পর্যায়ে সে খারাপ ইঙ্গিত করে এবং এই ধরনের তরুণীরা খারাপ হয়ে থাকে সেই ধরনের কথাও সে বলে, ওই লোকটি বলে। এর প্রেক্ষিতে এই তরুণী যুবতী তিনি প্রতিবাদ করেন এবং বলেন যে আপনি এইভাবে তাকিয়েছিলেন কেন আমার বিশেষ অঙ্গের দিকে? আমি বারবার আপনাকে সতর্ক করা সত্ত্বেও আপনি কেন এটা করছিলেন? ওই লোক একটা পর্যায়ে বলেই ফেললো যে আমি আপনার বিশেষ শরীরের পার্টের দিকে তাকিয়েছি, সেটা আপনি কি করে বুঝলেন? এই ধরনের কথা বলছিল, তর্ক এগিয়ে যাচ্ছিল এবং কিছু লোক তাকে আবার সেভ করে সরিয়ে দিয়েছিল। এখন কথা হচ্ছে, একটি নারী, বাংলাদেশটা তো এখনও আফগানিস্তানের মতো দেশ হয়নি বা ইরানের মতোও না যে সেখানে নীতি পুলিশ আছে বা নৈতিকতা যেন বজায় থাকে, সেই জন্য নৈতিক পুলিশ বা নৈতিকতা পুলিশ, নীতি পুলিশ, এটা তো সেখানে ওই ইরান আফগানিস্তানে আছে, কিন্তু বাংলাদেশে তো নেই, বা বাংলাদেশে ওই সিস্টেম এখনও চালু হয়নি, বা সেই ধরনের সরকারও নেই। তাহলে ব্যক্তি হিসেবে তিনি একটি মেয়ে টাইট ফিট পরে আছে, অথবা তাকে দেখতে একটু ক্রেজি লাগছে, অথবা অ্যাট্রাকটিভ লাগছে, অথবা যাই হোক, তার দিকে এমনভাবে তাকানো যে সেই নারী বুঝতে পারছে যে আমার দিকে কুরুচিপূর্ণ ইঙ্গিতে তাকিয়ে আছে একটা লোক যার বয়স মধ্য বয়স ছাড়িয়ে প্রৌঢ়ের দিকে। এটা ওই নারী যখন বুঝতে পারে তখন এটা নারীর কাছে অস্বস্তিকর লাগবে, এটাই তো স্বাভাবিক। পুরুষদের দৃষ্টি তো নিচের দিকে থাকবে অথবা যৌক্তিক থাকবে। আপনার দৃষ্টি হয়তো হঠাৎ করে একটি নারীর দিকে গেছে, যেতে পারে, কিন্তু আপনি তো সেই দৃষ্টি সরাবেন। আপনি না সরিয়ে যদি সেটা কন্টিনিউয়াসলি আপনি তাকিয়ে থাকেন সেখানে, এবং কোনো নারীর তরুণীর জন্য সেটা যদি অস্বস্তিকর হয়, তরুণী যদি ইঙ্গিত করে যে আপনি আর তাকাবেন না, চোখ বড় করে বা রাগ দেখায় বা ইশারায় বোঝায় যে এটা আপনার ঠিক হচ্ছে না এই আচরণ, তাহলে কি ওই লোকের উচিত না সেখান থেকে চোখ ফিরিয়ে নেয়া? এবং ওই লোকের উচিত ছিল যে নারীটি যখন তাকে অভিযোগ করেছে যে আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন এবং আজে বাজে এই সমস্ত ইঙ্গিতপূর্ণ কথা বলছেন কেন, তার বাবা পাশে, তখন কি ওই লোকটি ক্ষমা চাইতে পারলো না যে আমি ক্ষমা চাই, মাফ করবেন, আর হবে না, অথবা ভুল করেছে, শেষ, ঘটনা সেখানে শেষ হয়ে যেত? কিন্তু এমন একটা পরিস্থিতি হয়েছে যে ওই লোকটি, এই নারীটি যখন ভিডিও করছিলেন এবং সেখানে চলতি পথে অথবা আশপাশের লোকদেরকে জানাচ্ছিলেন যে উনি আমার সাথে এই আচরণ করেছেন, ওনার তো শাস্তি হওয়া উচিত, উনি কেন এটা করছেন? এবং আমি যখন প্রতিবাদ করলাম তখন আরও সে তেড়ে এসে নানা ইঙ্গিতপূর্ণ আজে বাজে কথা বলছে যে আমার মতো মেয়েরা এইভাবেই চলাফেরা করে এবং আমি বাজে মেয়ে, অথচ আমার বাবা পাশে। এমন সমাজ কিন্তু আমরা চাই না। এখানে পোশাক অথবা স্টাইল যে যার মতো করতে পারে, করবে। আমি আগেই বলেছি যে এটা তালেবান রাষ্ট্র নয় অথবা ইরানি রাষ্ট্র নয়, বা অন্যান্য আরও রাষ্ট্র আছে যারা হয়তো শরিয়াহ মোতাবেক অথবা কোনো একটি সিস্টেম মেনটেন করে চলে, যেমন উত্তর কোরিয়ার কথা বলা যায়, কিম জং উন। এই কিম জং উন সে কিন্তু চুলের ছাঁট থেকে শুরু করে কোন রঙের প্যান্ট পরবে, কোন বয়সী কারা ছেলে মেয়ে কী ধরনের পোশাক পরবে, কী ধরনের রং চুজ করবে, কী ধরনের খাবার খাবে, কী ধরনের কোন ক্লাসের কোন শ্রেণীর বাসে উঠবে, অথবা কিভাবে তারা তাদের প্রাত্যহিক জীবনযাপন করবে, অথবা সরকারি সেবা নেবে, অথবা লেখাপড়ার স্টাইল কী হবে, অথবা কে কোন স্তরে চাকরি করবে, কার যোগ্যতায় কে কোথায় কি করবে, এ সমস্ত কিন্তু সব কিছু উত্তর কোরিয়ায় এই কিম জং উন তিনি কিন্তু নির্ধারণ করে দিয়েছেন। এর বাইরে গেলেই গুলি,
চুলের ছাঁট তরুণ বয়সী যারা পুরুষ নারী কেমন হবে, যারা মধ্যবয়স্ক তাদের কেমন হবে, যারা প্রৌঢ় তাদের কেমন হবে, সব কিছু কিন্তু ডিফাইন করা আছে। এর বাইরে গেলে গুলি। এবং আমরা এরকম শুনেছি বা চাক্ষুষ আছে যারা সেখানে থাকেন জানিয়েছেন যে তরুণদের জন্য কি প্যান্ট হবে, নর্মাল প্যান্ট নাকি জিন্স, জিন্সের রং কোনটা হবে, সেই অনুযায়ী একটু এদিক সেদিক করলে সরাসরি গুলি করে মারা হয় সেখানে। এই জন্য কিন্তু উত্তর কোরিয়াকে একটি স্বৈরাচারী রাষ্ট্র বলা হয় এবং সেখানকার শাসককে বলা হয় স্বৈরাচার, অর্থাৎ কিম জং উনকে স্বৈরাচার বলা হচ্ছে। এখন এই রকম যদি বাংলাদেশ হতো তখন একটা কথা ছিল, এবং সেটা করছে কারা? রাষ্ট্র করছে, রাষ্ট্রের আইন করছে, রাষ্ট্রের নির্দিষ্ট সিস্টেম সেটা করছে, কিন্তু কোনো লোক তো সেইভাবে করতে পারে না। তাহলে এই লোক কেন এই নারীর সাথে এইরকম আচরণ করলেন? নিঃসন্দেহে এই লোকের দৃষ্টি খারাপ, এতে কোনো সন্দেহ নেই। একটা ভদ্রলোক, শিক্ষিত, জ্ঞানী, মার্জিত বা সত্যিকার অর্থেই আল্লাহওয়ালা লোক বা ধর্মকর্ম পালন করেন এমন লোক কিন্তু কোনো তরুণী নারীকে, যুবতীকে দেখলে চোখ ফিরিয়ে নেবার কথা, এইভাবে তাকিয়ে থেকে ওই নারীকে বিব্রত করার কথা নয়। ঠিক এই রকমই ঘটনা, একেবারেই কাছাকাছি ঘটনা, সেটাও ঘটেছে কারওয়ান বাজারে এক গণমাধ্যম নারী কর্মীর ক্ষেত্রে, অর্থাৎ তিনিও যুবতী বা এরকম বয়সী, এবং তার সাথেও খুব খারাপ ঘটনা ঘটেছে। এক ওই যে মধ্য বয়স ছাড়িয়ে প্রৌঢ়ের দিকে যাওয়া, লম্বা দাড়ি, পাকা দাড়ি, অর্থাৎ পাকা দাড়ির সংখ্যাই বেশি, মাথায় টুপি, জুব্বা পরা, বোঝাই যায় কপালে দাগ আছে যে তিনি নামাজ কালাম পড়েন, আল্লাহওয়ালা মানুষ। কিন্তু তিনি বলে ফেলেছেন যে তুই বা আপনি তো বলেইনি তুমি। এর আগের জন ওই যে যেটা বনশ্রী, সেখানে তুই পর্যন্ত গেছে ওই লোক, তুই পর্যন্ত করে বলেছে ওই সংবাদকর্মীকে বা সাংবাদিককে। আর এই সংবাদকর্মীকে এই লোক তুমি করে প্রথমেই বলেছে যে তুমি তোমার বক্ষ দেশে ওড়না দাও না কেন? পাবলিক প্লেসে আপনি চেনেন না, আপনার সাথে পরিচয় নেই, দেখা নেই, জানা নেই, শোনা নেই, আপনি সাজেশন দিয়ে বসলেন, এবং একটা পর্যায়ে তিনি বলেছেন যে আমি তোমার বাবার মতো, তুমি আমার মেয়ের মতো, তোমাকে সাজেশন করছি তুমি তোমার বক্ষ দেশে ওড়না পরবে। ওড়না ছাড়া কোনো ভালো মেয়ে এইভাবে পাবলিকলি চলাফেরা করে না। তো এই লোক জানেন না যে গুলশান, বারিধারা, বনানী, ওই যে কূটনীতি পাড়া, হ্যাঁ, সেখানে যেখানে কূটনীতিকরা নানা দেশের কূটনীতিক, সেই পাড়ায় তাদের অফিসেস। তো সেই বারিধারা, সেখানে উনি কখনো যাননি, তিনি গুলশান বনানীতে যাননি, তিনি বসুন্ধরা সিটি অথবা যমুনা বসুন্ধরার মধ্যে যাননি। এছাড়া বেলি রোড, আরও অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে নানা দেশের নাগরিকরা কিন্তু বসবাস করেন, এবং সেখানে কিন্তু তারা ওড়না নেই, অর্থাৎ তাদের দেশের কালচারে তারা কিন্তু চলাফেরা করেন। টাইট ফিট প্যান্ট, জিন্সের প্যান্ট, এবং স্কিন টাইট, পারফেক্টলি টাইট, এবং পুরো শরীরেও টাইট পোশাক, সেখানে সব কিছুই দৃশ্যমান, প্রত্যেকটি ভাঁজ দৃশ্যমান। তো উনি যদি এগুলো দেখে অভ্যস্ত হতেন বা উনি সেই এলাকায় বসবাস করতেন, তাহলে উনি কিন্তু এইভাবে কথা বলতে পারতেন না। একটা হচ্ছে যে আমরা শিখন কিভাবে গ্রহণ করব বা দেব কাউকে শিক্ষা, সেটা তো আমার পরিচিত জন হতে হবে, আমার জানাশোনার মধ্যে হতে হবে, এবং সেটা হলেও অন্যের মেয়েকেও যদি আপনি বলতে যান, তাহলে কিন্তু ওই মেয়েকে ডিরেক্টলি বলা যাবে না। তার বাবা মার সাথে হয়তো একসাথে মসজিদে নামাজ পড়তে গেছেন, অথবা বাজার করতে গেছেন, দেখা হয়েছে, অথবা লিফটে দেখা হয়েছে, অথবা আপনি অফিসের কোথাও কথা বলছেন, চা খেতে খেতে কথা বলছেন, তখন নানা কিছুর মধ্য দিয়ে আলোচনা সাপেক্ষে বিষয়টি আসতে পারে। তাও কিন্তু সরাসরি বলা যাবে না যে আপনার মেয়ে গেঞ্জি আর স্কিন টাইট প্যান্ট পরে বাইরে বের হয়, কলেজে যায়, সাংবাদিকতা করে, এটা তো ঠিক না, এভাবে কিন্তু বলা যাবে না। অর্থাৎ নানা উপায় আছে
কাউকে শিক্ষা দেবার ক্ষেত্রে বা কাউকে বোঝানোর ক্ষেত্রে। সেই উপায়গুলো আপনি খোঁজেননি, হঠাৎ করেই পাবলিকলি কারওয়ান বাজারের মতো একটা মিডিয়া পাড়া ওইটা, ওখানে অনেকগুলো চ্যানেল পত্রিকার অফিসেস আছে, সেখানে আপনি একজন যুবতী নারীকে বলে ফেললেন যে, মা তুমি তো আমার মেয়ের মতো, বুকে ওড়না পরো না কেন? এইগুলো, এই আক্কেল জ্ঞানগুলো যদি না থাকে তাহলে কি করে চলে? অথচ লোকটা শ্বশ্রুমণ্ডিত, পাকা দাড়ির সংখ্যাই বেশি, মাথায় টুপি জুব্বা, একদম নিপাট একজন আল্লাহওয়ালা লোক। আল্লাহওয়ালা লোক, আপনি ওয়াজটি করলেন, কথাটি বললেন, ঠিক আছে আপনার কথা, কিন্তু সেটা তো সিস্টেম মতো, প্রক্রিয়া মতো এবং পদ্ধতি মতো হলো না। ফলে তিনি বলেছেন যে আপনি আমাকে তুমি করে কেন বললেন, এবং আপনি একটু কড়া করে কেন বললেন, আর পোশাক তো আমার স্বাধীনতা, এখানে তো আপনি এইভাবে বলে আমাকে বোঝাতে পারবেন না। তারপরে লোকটি ক্ষেপে যায়। মানে এই নারী হয়তো ক্ষেপতেন না, বা আরও হয়তো উগ্র হতেন না, বা আর একটু হয়তো জোর করে বা প্রতিবাদের স্বরে কথা বলতেন না, যদি এরপরে ওই ভদ্রলোক বলতেন যে ঠিক আছে মা, আমি তোমাকে এটা বলে ঠিক করিনি, বা আমি আমার কথা তুলে নিচ্ছি, ভালো থেকো, ব্যাস হয়ে গেল, বা আমাকে মাফ করে দাও, হয়ে গেল। কিন্তু তিনি সেটা না বলে আরও সেখানে জুব্বা পরা পাঞ্জাবি পরা লোকদেরকে জড়ো করেছে, করে তিনি একটা মবের মতো তৈরি করেছে যে এই মহিলাকে, এই যুবতীকে ধরো, বা কেন সেটা করলো। মানে তাকে এখনই শায়েস্তা করতে হবে, এবং এখনই এমন শিখন তাকে ঢুকিয়ে দিতে হবে সে যেন এখনই ওড়না পরে। ওড়না না থাকলে হয়তো ব্যাগের মধ্যেও নেই, ওড়না তো সে পরে না, ওইভাবেই চলাফেরা করে। সুতরাং তাকে প্রয়োজনে কারো ওয়ান বাজার থেকে ওড়না কিনে এনে তার গলায় জড়িয়ে দিয়ে, বক্ষ দেশে জড়িয়ে দিয়ে তারপরে শেখাও যে ওড়না পড়তে হয়। এগুলো হচ্ছে সাধারণ আক্কেল জ্ঞানের ব্যাপার। এইভাবে কখনো কাউকে শেখানো যায় না। শেখানোর অনেক পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোর মাধ্যমেই এই শিখন কার্যক্রম চালানো উচিত। আদারওয়াইজ নিজের সন্তানকে কথা শুনে আপনি আপনার মেয়েকেই বলেন না। আপনার মেয়েই তো এমন আছে ঘরে যে আপনি জুব্বা পরেন, নামাজ কালাম পড়েন, কপালে দাগ আছে, কিন্তু আপনার মেয়েই হয়তো ঠিক ওইভাবেই বক্ষদেশ টান টান করে, গেঞ্জি পরে, স্কিন টাইট প্যান্ট পরে তারপর ভার্সিটিতে যাচ্ছে। আপনার মেয়েই হতে পারে। আমি বহু দেখেছি জীবনে এরকম, যে বাবা মা তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাবা মসজিদে যায়, কিন্তু তার মেয়ে এইভাবে চলাফেরা করে। বহু উদাহরণ আমি দিতে পারবো। সুতরাং নিজের ঘরের দিকে তাকান, আস্তে আস্তে আপনার পড়শি, আপনার আপনজন, এদের মধ্যে আপনার আলো ছড়িয়ে দিন, তারপরে আপনি কাজ করুন। তো এরপরে কী হয়েছে, ঘটনা তো অনেক দূরে গেছে। তারপরে তো লোকজন জড়ো হয়েছে এবং এই নারী সেটা ভিডিও করে ছড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেটা ভাইরাল হয়েছে, এবং অনেকেই এই মুরব্বী লোকটিকে নানাভাবে বলছেন, বা অনেকে গালিগালাজও করছেন যে আপনি কেন ওস্তাদি করতে গেলেন, আপনার মেয়ে না, সে কীভাবে চলবে, কীভাবে পোশাক পরবে, কীরকম স্টাইল করবে, সেটা তো আপনি নির্ধারণ করে দেবেন না। আমি আগেই বলেছি যে বাংলাদেশ ইরান, আফগানিস্তান বা উত্তর কোরিয়ার মতো দেশ নয়। ফলে এটা কিন্তু, এছাড়া সিভিল পার্সন তো বলতে পারবে না, সেটা তো আইন থাকলে, আইন যারা আইন নিয়ে কাজ করছেন অথবা আইন বাস্তবায়নকারী সংস্থা বা বাহিনী, তারা না এটা করবে। সিভিল লোক হিসেবে তো আমাকে দায়িত্ব দেওয়া হয়নি কাউকে এভাবে সাজেশন করার। এরপরে হচ্ছে, এই প্রত্যেকটি বিষয় কিন্তু সাম্প্রতিক সময়ের, অর্থাৎ আজকালের মধ্যেই, পরশুর মধ্যেই এগুলো ঘটেছে। আরেকটি হচ্ছে, একটি নারীকে পারিবারিক কলহ, ঝগড়া ইত্যাদির কারণে মেরে একদম মাটিতে শুইয়ে রেখেছে। নারীটি কি সুন্দর দেখতে, এবং বোঝা যাচ্ছে যে সে হয়তো 30-33 এরকম বয়স। পারিবারিক কলহ সবার মধ্যেই আছে, সবাই কম বেশি করে অথবা থাকে, আমাদের মধ্যেও হয়। কিন্তু এই নারীটিকে মেরে যেভাবে মাটিতে শুইয়ে দেওয়া হয়েছে, এবং নারীটি কাতরাচ্ছে, আল্লাহকে ডাকছে যে আল্লাহ আমাকে মুক্তি দাও, এইভাবে নারীদের অপমান আমরা করব না, করা উচিত না। আগেই বলেছি যে একটু বাঁকা, এদেরকে কন্ট্রোল করতে গেলে নানাভাবে, নানা ইস্যুতে, এটা একটা সাধনা, আমৃত্যু আপনাকে করে যেতে হবে। দেখা গেল যে আপনার মৃত্যু হয়ে গেছে, তারপরেও ওই নারী ঠিক হয়নি, কিন্তু আপনার হাল ছেড়ে দিলে হবে না, এবং এইভাবে চেষ্টা করতেই হবে। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, হেদায়েত যখন আসবে তখন হয়ে যাবে, কিন্তু আপনি জোর জবরদস্তি করতে পারবেন না। অনেক বিষয় নিয়ে পারিবারিক কলহ হয়, এবং পুরুষ এমন আছে যে নারীর উপর নির্যাতন চালায়, মারে, তারপর ওই তার হয়তো জামা কাপড় ছিঁড়ে দেয়, মানসিকভাবে নির্যাতন করে। এছাড়া
নারীর পক্ষের আত্মীয় স্বজন নিয়ে কথাবার্তা বলে আজে বাজে, বাবা মা তুলে গালিগালাজ করে, নানাভাবেই কিন্তু হেনস্থা করে। তো এইগুলো আমরা না করি, কারণ আপনি পুরুষ, আপনাকেই ধৈর্যশীলদের মধ্যে একজন হতে হবে। নারী ধৈর্য ধরবে, নারী তো ধৈর্য ধরেই, সে সন্তান লালন পালন করে, স্বামীর সংসার করে, স্বামীর পক্ষের আত্মীয় স্বজনকে সে খেয়াল করে, আর স্বামীর পক্ষের বাবা মা থাকলে তাদের সেবা শুশ্রূষা করে, তাদের সাথে মিলেমিশে থাকে, নতুন পরিবেশ, স্বামীর বাড়িতে এসে ঘর সংসার করে। নানা চাপ কিন্তু তার উপরে আছে, ঘরকন্যার কাজ করে, 24 ঘন্টা কাজ করে, তার কোনো ছুটি নেই, তার কোনো রিওয়ার্ড নেই, তার কোনো প্রেইজ নেই, তার কোনো এটার মনিটারি যে আউটকামস তা নেই, অথচ সে কিন্তু করে যাচ্ছে। ফলে নারীর উপর সহিংস আচরণ না করে আলোচনা করুন, আরও আলোচনা করুন, করতেই থাকুন, বোঝাতে থাকুন, অল্প অল্প করে হলেও প্রোগ্রেসটি দেখুন, প্রোগ্রেস আনুন। এটাই হচ্ছে আসল উপায়, কিন্তু কোনোভাবেই এটা ঠিক নয়। আমরা সেই ভিডিওতে দেখলাম নারীটি কাতরাচ্ছে, মাটিতে পড়ে যে তাকে শারীরিকভাবে প্রহার করা হয়েছে, এবং চারপাশের লোকজন ভিডিও করছে আর তারা দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না, কেউ তুলছেও না নারীটিকে। এগুলো আমরা করব না। আমরাও তো সংসার করি, আমরা প্রয়োজনে মার খাই, গালি খাই, মার খাই, যন্ত্রণা বুকে রাখি, আরও কত কিছু, এত কিছু করেও ধৈর্য ধরে থাকি, কিন্তু নারীর উপরে কখনো হাত তুলি না, এবং নারীকে কখনো খারাপ গালিও দেই না, উল্টো আমরাই খাই। বোঝাতেই থাকবো। প্রিয় বন্ধুগণ, এই 3টি ইস্যু নিয়ে আজকে কথা বললাম। আশা করি যে আপনারা মিলিয়ে নেবেন। আপনাদের ঘরে বাইরে বিভিন্ন রকমের পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কোনোভাবেই নারীর উপর সহিংস আচরণ করবেন না, এইভাবে নারীকে ছোট করবেন না। পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে, সিস্টেম আছে, সে মতে এগিয়ে যান। হেদায়েত যদি আল্লাহ নারীর কপালে রাখে, নারীরা হেদায়েত প্রাপ্ত হবেন। ভালো থাকুন।